নমস্কার বন্ধুরা, আবারও স্বাগত জানাই আমার এই ইউটিউব চ্যানেল দাস এক্সপ্লেনেশন। সো যেহেতু আমি ইন্ডিয়ান পলিটির প্লেলিস্ট তৈরি করছি, সেই প্লেলিস্টের নেক্সট ভিডিও হলে আজকের ভিডিওটা। এর আগের ভিডিওতে আমি রাজেন্দ্র শাসিত রাজ্যগুলো কিভাবে ভারতের সঙ্গে যুক্ত হয়েছিল সেটা আমি আলোচনা করছি, ঠিক আছে। সো আজকে আমরা আলোচনার বিষয় হলো নাগরিকত্ব, সিটিজেনশিপ নিয়ে সেটা, ঠিক আছে। আর্টিকেল 5 থেকে আর্টিকেল 11-র ভেতর আমরা নাগরিকত্বের বিষয়ে বলা হয়েছে, আর সংবিধানের পার্ট 2-র মধ্যে নাগরিকত্বের কথা বলা হয়েছে, ঠিক আছে। এবার ভারতের আমাদের যে ভারতের সংবিধানে এটাতে সিঙ্গেল সিটিজেনশিপ মানে এক নাগরিকত্বর ব্যবস্থা করা হয়েছে, ঠিক আছে। আবার এটা কোন দেশের সংবিধান থেকে, এটা আমরা দেশের সংবিধানে মানে অনুকরণ করা হয়েছে, এটা হলো ব্রিটেন থেকে, ঠিক আছে। এরপর হলো কোনো ব্যক্তি যদি একটানা 7 বছরের বেশি বাইরে কোনো দেশে থাকে, তাহলে সেই ব্যক্তির নাগরিকত্ব চলে যেতে পারে, ঠিক আছে। এবার নেক্সট হলো বিদেশে ভারতীয় লোক। এমন অনেক লোক আছে যারা ভারতের নাগরিক কিন্তু এখন বাইরে থাকে, ঠিক আছে। এবার তারার ক্ষেত্রে ভারতে কি রকম আইন ব্যবস্থা আছে এটাই আমরা দেখার বিষয়। প্রথম হলো এনআরআই। এনআরআই কারে কয়? নন রেসিডেন্স অফ ইন্ডিয়া। নন রেসিডেন্স অফ ইন্ডিয়া মানে ভারতীয় নাগরিক যারা বাইরে কাজের সূত্রে থাকে, তাদের আমরা কই এনআরআই, ঠিক আছে। তাদের কাছে পাসপোর্ট থাকে এবং তারা ভারতের নাগরিকের যেসব অধিকার আছে সেই সব ধরনের অধিকার তারা ভোগ করতে পারে, ঠিক আছে। নেক্সট হলো ওসিআই। ওসিআই মানে ওভারসিজ সিটিজেন্স অফ ইন্ডিয়া। ওসিআই মানে তারা অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করেছে, কিন্তু ভারতে তাদের আত্মীয় থাকার কারণে ভারতে তাদের বারবার আসার জন্য ভিসার দরকার পড়ে, ঠিক আছে। ওসিআর যে তারা কিন্তু ভোটদানের কোনো অধিকার নাই। আর যাদের কাছে যারা ওসিআর, তারা একটা নির্দিষ্ট তাদের একটা ওসিআর কার্ড থাকে, ঠিক আছে, যার কারণে তারা ভিসা ছাড়াও কন্টিনিউ মানে ভারতে আইতে পারে। মেন কারণ হলো ওসিআই মানে জিনিসটা হলো, মনে করো একজন ব্যক্তি, সে তার আত্মীয় স্বজন পরিবার বা মানে তার আত্মীয় স্বজন এক কথায় আছে ইন্ডিয়ার ভিতরে, কিন্তু সে বাইরে গেছে, বাইরে গিয়া ইন্ডিয়ার নাগরিকত্ব ছাইড়া দিছে, ঠিক আছে। ইন্ডিয়ার নাগরিক না, সে বাইরের নাগরিকত্ব লয়ে লাইছে, কিন্তু যেহেতু তার আত্মীয় স্বজন আছে ইন্ডিয়া, তার বারবার আইতে হয়, এর লিগা সে ওসিআর কার্ড, ভারত সরকার তার লিগা ওসিআর কার্ডের ওসিআই কার্ডের জারি করছে, ঠিক আছে। নেক্সট, এবার তুমি ইন্ডিয়ার নাগরিকত্ব গ্রহণ করতে হইলে এরকম কয়টা উপায় আছে যার মাধ্যমে তুমি নাগরিকত্ব গ্রহণ করতে পারবা? এমন 5টা উপায় আছে, ঠিক আছে। নাগরিকত্ব অর্জনের 5টি উপায় আছে। কিতা কিতা এটি? প্রথম যেটা রয়েছে এটা হলো বাই বার্থ মানে জন্ম দ্বারা, মানে তোমার জন্ম ইন্ডিয়াতে হয়েছে, এই ক্ষেত্রে তুমি আলটিমেটলি তোমার নাগরিকত্ব ইন্ডিয়ান নাগরিকত্ব, ঠিক আছে, তুমি ভারতীয় নাগরিক হয়ে যাবে। নেক্সট হলো গা বাই ডিসেন্ট। মনে করো বাই ডিসেন্ট বলতে তোমার গ্র্যান্ড প্যারেন্টস, ঠাকুমাকু বা মা বাবাকু যদি ইন্ডিয়ার মানে নাগরিক নাগরিক হয়ে থাকে, আর তোমার জন্য আবার বাইরে যদিও হোক, এটা কোনো দেওয়ার বিষয় নাই, তুমি তোমার গ্র্যান্ড প্যারেন্টস এর সূত্রে ইন্ডিয়ান নাগরিকত্ব লইতে পারো, ঠিক আছে। তারপর আরেকটা লগা বাই ইন কোঅপারেশন অফ টেরিটরি, মানে কোনো একটা অঞ্চল যদি মনে করো হঠাৎ করে ভারতের মনে করো ভারতের প্রতিবেশী কোনো একটা জায়গা হঠাৎ করে ইন্ডিয়ার আন্ডারে যুক্ত হয়েছে, ঠিক আছে। এই বাইরের নাগরিক তো মানে ইন্ডিয়ার নাগরিক, ঠিক না। সো এই ব্যবস্থা করা হয়েছে, যখন হঠাৎ করে কোনো সীমানা বা কোনো কিছু একটা ভারতের ভিতরে যুক্ত করা হয়, তাহলেও ভারতের নাগরিকত্ব দেওয়া হইব, ঠিক আছে। আরেকটা প্রসেস হলো বাই ন্যাচারালাইজেশনের মাধ্যমে। কিন্তু এই প্রসেসে করতে হইলে তুমি যদি অন্য দেশের নাগরিক হইয়া থাকো, তাহলে এই দেশের নাগরিকত্ব ছেড়ে দিতে হইব। আর ভারতের আমরা যে তপশিলিটি, আমি আমার প্লে লিস্টের আগের ভিডিওতে শিডিউলস এর ব্যাপারে আমি আলোচনা করছি, ঠিক আছে। অষ্টম তপশিলের ভিতরে কিন্তু আমরা 22টা ভাষার কথা উল্লেখ আছে। এই 22টা ভাষার মধ্যে যে কোনো একটা ভাষা তোমার জানতে হইব, ঠিক আছে। আর নেক্সট, এটা তো অন্তিম, এটা হলো বাই রেজিস্ট্রেশন, ঠিক আছে। মানে 5টা উপায়ে তো নাগরিক তুমি অর্জন করতে পারবা, নাগরিকত্ব অর্জন করে ভারতের নাগরিক হইতে পারবা, ঠিক আছে। এবার এমন হয়তো কিছু কারণ আছে বা এমন হয়তো কোনো ব্যবস্থা আছে যার দ্বারা নাগরিকত্ব তোমার শেষ হয়ে যেতে পারে। এমন কারণ কিটা আছে, যেমন রিনাউন্সিয়েশন। রিনাউন্সিয়েশন বলতে তুমি মানে তুমি ডাইরেক্ট না করে দিচ্ছ যে না, আমি আর ভারতে থাকতাম না, আমি ভারতের নাগরিক হয়ে থাকতাম চাই না, আমি অন্য দেশের নাগরিকত্ব চাই, আমার নাগরিকত্ব তোমরা নোগা, আমি অন্য দেশের নাগরিক হই। মানে একদম ত্যাগ করে দিছো তুমি। আরেকটা লোগা তোমার বঞ্চনার মাধ্যমে, ভারত সরকার যদি তোমার বঞ্চনা করে দেয়, মানে ভারত সরকার হুদা হুদা তো তোমার আর নাগরিকত্ব তোমার হরণ করতো না। যদি তুমি অবৈধ কোনো কাজ করো বা দেশের বিরুদ্ধে যদি কাজ করো, দেশদ্রোহিতার কাজ করো, বা শত্রু সংগঠন যেটা আমরা দেশের লিগা ক্ষতি, এরকম কোনো সংগঠনের লগে তুমি গুপ্তভাবে যোগাযোগ রাখে, ভারত সরকার যদি এরকম কোনো টের পা, তাহলে তোমার যে তুমি ভারতের নাগরিকত্ব এটা তুমি হারাই ফেলবা, ঠিক আছে। তো শর্টে আমি আলোচনা করে দিচ্ছি, ঠিক আছে, সিটিজেনশিপটা, ঠিক আছে। এবার আমরা মূল আরেকটা যে বিষয় হলো আজকে যেটা আলোচনা করুন, সেটা হলো ফান্ডামেন্টাল রাইটস, যেটা থেকে কন্টিনিউ কম্পিটিটিভ এক্সামে অনেক অজস্র কোয়েশ্চেন আয়, ঠিক আছে। এবার ফান্ডামেন্টাল রাইটস কত থেকে কত আমাদের সংবিধানে আলোচনা করা হয়েছে? 12 থেকে 35। সংবিধানের কত নম্বর পার্টে আর্টিকেল ফান্ডামেন্টাল রাইটস এর কথা বলা হয়েছে? হলো পার্ট 3-তে, ঠিক আছে। এবার আর্টিকেল 12 এন্ড 13 এত বেশি ইম্পর্টেন্ট না, তবু তোমরা একটু পড়ে নিও। তো মেইন আমরা সংবিধানের আর্টিকেল স্টার্ট হয় 14 থেকে, ঠিক আছে। এবার আমাদের প্রথম যে মৌলিক অধিকারটা ফান্ডামেন্টাল রাইটসটা, সেটা হলো রাইট টু ইকুয়ালিটি। রাইট টু ইকুয়ালিটি মানে সাম্যের অধিকার। 14 থেকে 18 নং ধারার মধ্যে আমরা সাম্যের অধিকার সম্পর্কে বর্ণনা করা হয়েছে, ঠিক আছে। এবার ধারা 14-তে কি বলা হয়েছে? ধারা 14-তে বলা হয়েছে আইনের কাছে সকলে সমান, মানে আইন সবার লিগে সমান। এমন কোনো কথা নাই যে প্রধানমন্ত্রীর ছেলে অপরাধ করছে আর একটা সাধারণ ঘরের ছেলে অপরাধ করছে,
সাধারণ গলে ছেলে দীক্ষা তারে শাস্তি দেওয়া হইব, আর তাই নিয়ে প্রধানমন্ত্রী ছেলে দীক্ষা তারে শাস্তি দেওয়া হইতো না, এমন কোনো ব্যবস্থা নেই। আমাদের ভারতের আইনের ব্যবস্থা এমন যে সমান অধিকার, মানে আইনের চোখে সকলে সমান, ঠিক আছে। এবার 15 নং ধারাতে কি তা বলা হয়েছে যে ধর্ম, জন্ম, জাতি ইত্যাদির ভিত্তিতে কোনো ব্যক্তির সাথে কোনো রকমের ভেদাভেদ বা খারাপ আচরণ করা যাবে না, ঠিক আছে। এবার 16 নং ধারাতে কি বলা হয়েছে, সরকারি চাকরির ক্ষেত্রে সকলে যত সমান সুযোগ সুবিধা পায় সেই ক্ষেত্রে সেই বিষয়ে আলোচনা করা হয়েছে। আর এই 14 না সরি এই 17 নাম্বারটা কন্টিনিউ অনেকটি কম্পিটিটিভ এক্সামে আমি দেখছি আইছে, যে 17 নং ধারার মধ্যে কি আলোচনা করা হয়েছে, অস্পৃশ্যতা মানে আনটাচেবিলিটি, মানে আনটাচেবিলিটি সমাপ্তির জন্য এই ধারা 17 মধ্যে আলোচনা করা হয়েছে, ঠিক আছে। আবার ধারা 18 বলতে অনেকে আছে না, বড় বড় আগের দিনের রাজরাজারা উপাধি লিয়ে রাখতো, টাইটেল লিয়ে রাখতো, ঠিক আছে। এই টাইটেল গুলো যাতে সমাপ্ত হয় এই বিষয়ে তারা এই আর্টিকেল 18 মধ্যে আলোচনা করে, ঠিক আছে, বুঝতে পারছো। 14 থেকে 18 আমাদের সাম্যের অধিকার, রাইট টু ইকুয়ালিটি আলোচনা করা হয়েছে। আবার নেক্সট হলো রাইট টু ফ্রিডম, মানে স্বাধীনতার অধিকার। আবার স্বাধীনতার অধিকার কত থেকে কত দিয়ে আলোচনা করা হয়েছে, আর্টিকেল 19 থেকে 22 পর্যন্ত, ঠিক আছে। এবার ধারা 19-এ কি বলা হয়েছে, বাক স্বাধীনতার অধিকার, ঠিক আছে। এবার ধারা 20-এ কি হয়েছে, 20-এ বলা হয়েছে অপরাধী দোষী সাব্যস্ত হওয়া থেকে সুরক্ষা, এক অপরাধের জন্য বারবার শাস্তি না দেওয়া। অর্থাৎ একজন ব্যক্তিরে একবার শাস্তি দেওয়া হয়েছে একটা অপরাধের লেগা, এই সেমই অপরাধের লেগা বারবার তার শাস্তি দেওয়া হইতো না। এই অধিকারটা আমরা কেটে দিছে ধারা 20, ঠিক আছে। আবার নেক্সট হলো ধারা 21 হলো বাঁচার অধিকার, জীবনে বাঁচার অধিকার দিছে তোমার আর্টিকেল 21, ঠিক আছে। নেক্সট হলো 22 নং ধারাতে কি বলা হয়েছে, গ্রেপ্তারের পর নিজেকে নির্দোষ করার জন্য আইনি সাহায্য নিতে পারা। অর্থাৎ যদি মনে করো তুমি তোমার পুলিশ মানে গ্রেপ্তার করে লেগে গেছে না, ঠিক আছে, অনেক কোনো বিনা কারণে তো তোমার গ্রেপ্তার করার কোনো অধিকারই নাই, এই বিষয়ে তুমি নিজেরে নির্দোষের লেগা তুমি আইনের সাহায্য নিতে পারবা, যেমন উকিল নিয়া তুমি কোর্টে যেতে পারবা। এই যে ব্যবস্থাটা এটা আমরা আর্টিকেল 22-তে দেওয়া হয়েছে, ঠিক আছে। এবার নেক্সট হলো রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন, শোষণের বিরুদ্ধে অধিকার। এটা আমাদের আর্টিকেলের 23 থেকে 24 নং ধারায় আলোচনা করা হয়েছে। ধারা 23 এর মধ্যে শোষণের বিরুদ্ধে অধিকার, অর্থাৎ জোরপূর্বক শ্রমদানের বিরুদ্ধে আমাদের এই আর্টিকেলে আমরা অধিকার দেওয়া হয়েছে, ঠিক আছে। মানে কোনো ব্যক্তিরে বা কেউরই তুমি জোরপূর্বক তারা শ্রম করতে বাধ্য করতে পারত না, ঠিক আছে। এবার ধারা হলো 24 নং ধারায় কি বলা হয়েছে, 14 বছরের নিচে শিশুদের ক্ষতিকারক কারখানা, যেখানে বাচ্চাদের ক্ষতি হইব এরকম কারখানায় তোমরা কাজে নিযুক্ত করতে পারত না, ঠিক আছে। তোমরা কিন্তু অবশ্যই নোটসটি আমি খুব সুন্দর করে লিখছি, তোমরা একটু নোটস করে রেখে দিও, তাহলে তোমরা রিভিশন দিতে পারবা, ঠিক আছে। আবার নেক্সট হলো রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন, অর্থাৎ ধর্মীয় স্বাধীনতার অধিকার। ধর্মীয় স্বাধীনতার অধিকার আমাদের 25 থেকে 28 নং ধারায় দেওয়া হয়েছে। 25 নং ধারায় কি বলা হয়েছে, যে কোনো ধর্ম তুমি পালন করতে পারবা, আমাদের সংবিধান এই অধিকার আমরা দিছে, ঠিক আছে। নেক্সট হলো 26 নং ধারা, যে কোনো ধর্মীয় কার্যকলাপের অধিকার তোমার দেওয়া হয়েছে, এটা আমাদের 26 নং ধারা। বা 27 নং ধারায় কি বলা হয়েছে, কোনো ধর্ম প্রচারের জন্য আলাদা ট্যাক্সের কোনো প্রয়োজন নেই। এমন নয় যে তুমি হিন্দু ধর্ম প্রচার করতে চাও, আমাদের সংবিধান তোমার এমন ব্যবস্থা করে দিছে বা এমন অধিকার দিছে যে মনে করো তুমি হিন্দু বা মুসলিম, তুমি তোমার ধর্ম প্রচারের লিগে কিছু করতে চাও, তাহলে তোমার কোনো আলাদা ট্যাক্স দিতে হইতে পারতো না, তুমি ট্যাক্স ফ্রি ভাবে তোমার যেমন মন চায় এমনি তুমি ধর্মের প্রচার করতে পারবা, ঠিক আছে। এবার 28 নং ধারায় কি বলা হয়েছে, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধর্মীয় শিক্ষা দেওয়া হলে তা গ্রহণ করার অধিকার, ঠিক আছে। এবার নেক্সট আমরা ফান্ডামেন্টাল রাইটস কি, কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইট, শিক্ষা এবং সাংস্কৃতিক অধিকার। আমাদের আর্টিকেল 29 থেকে 30 পর্যন্ত আমাদের শিক্ষা ও সাংস্কৃতিক অধিকারের ব্যাপারে বলা হয়েছে। এটা বলা হয়েছে ধারা 29-এ বলা হয়েছে সংখ্যালঘুদের শিক্ষা ও সাংস্কৃতিক অধিকারের সংরক্ষণ। এবার ধারা 30-এ কি বলা হয়েছে, সংখ্যালঘুরা তাদের নিজস্ব ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করতে পারে, ঠিক আছে, বুঝছো। সো আশা করছি তোমরা এতটুকু পর্যন্ত বুঝছো। এবার নেক্সট যে লাস্ট আমাদের যে আর্টিকেল একটা রয়েছে, এটা হলো আর্টিকেল 32 আমাদের বিশেষ একটা অধিকার দেয়, বিশেষ বলতে এটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমার মতে, এটা হলো সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, ঠিক আছে। এটাকে সংবিধানের হৃদয় ও আত্মা বলেছেন ডক্টর বি.আর. আম্বেদকর, ঠিক আছে। এবার কেরে ডক্টর বি.আর. আম্বেদকর কেরে এত বড় কথা কইছে এই আর্টিকেলটা লেগে। এবার আমি এত তোমরা লগে ফিরফিরি করছি, কিতা ফিরফিরি করছি যে আমাদের মৌলিক অধিকার কত থেকে স্টার্ট হয়েছে, তোমার 12 থেকে 35 পর্যন্ত, যে এতগুলা অধিকার আমরা অনেকগুলো অধিকার না, ধর্মীয়, শিক্ষা, সাংস্কৃতিক, বাঁচা, মানে একটা মানুষের মৌলিক বেঁচে থাকার জন্য যে সব অধিকারের দরকার, এই সব অধিকারের বিষয়ে আমাদের এই জায়গাতে আলোচনা করা হয়েছে। এবার আর্টিকেল 32-এর মধ্যে কওয়া হয়েছে অনেক মনে করে দিছে এইসব অধিকার আমরা, কিন্তু এটি মানা হইতেছে না। আমরা যে সব অধিকার মানে মৌলিক অধিকার পাওয়ানোর কথা এটি পাইতেছি না, অনেকই যাবো আমরা, তখন এই ক্ষেত্রে আর্টিকেল 32 অ্যাপ্লাই করা হয়, ঠিক আছে। অনেক যদি ওই মৌলিক অধিকারটি আমরা না পাই, তখন আমরা ডাইরেক্ট সুপ্রিম কোর্টে এবং হাইকোর্টে এটার বিরুদ্ধে আপিল করতে পারে, ঠিক আছে। নেক্সট এবার কিছু ফ্যাক্ট, ঠিক আছে। এই ফ্যাক্টগুলো থেকে ডাইরেক্ট কোয়েশ্চেন পরীক্ষার মধ্যে আসে, যেমন হিন্দু শব্দটির উল্লেখ আছে সংবিধানের 25 নং ধারায়, ঠিক আছে। এবার সম্পত্তির অধিকার এখন লিগ্যাল রাইটস করা হয়েছে,
এবার তোমরা জানো যে রাইট টু প্রপার্টি আগে আমাদের সংবিধানে আসলো মৌলিক অধিকারের মধ্যে, ঠিক আছে, কিন্তু এটা এখন লিগ্যাল রাইটস এর মধ্যে হয়ে গেছে। এবার মৌলিক অধিকার লিগ্যাল রাইটস দুটোর মধ্যে পার্থক্য কিটা, এই তো এটা কিন্তু কত নম্বর আর্টিকেল আসলো, এই যে 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকার ধারা 31 থেকে সরানো হয়েছে। ওই দেখো এখানে যদি লক্ষ্য করো তোমরা, এখানে কিন্তু 30 পর্যন্ত আছে ধারা, তারপরে এখানে একটা মিসিং আছে, এটা হলো 31 নং ধারা, এরপরে হলো 32। এর মানে 31 নং ধারা আসলো আমাদের রাইট টু প্রপার্টি, সম্পত্তির অধিকার। এই সম্পত্তির অধিকারটারে আমরা এখন সংবিধান সংশোধনী করে বাদ দেওয়া হয়েছে, বাদ দিয়ে এটারে লিগ্যাল রাইটস রয়েছে। আবার ধরুন আমাদের পার্থক্যটা কিটা, লিগ্যাল রাইটস মানে তুমি তোমার সম্পত্তি কিনছো বা প্রচুর সম্পত্তি রাখতেও পারবা, ঠিক আছে, কিন্তু মনে করো সরকার জনস্বার্থের লিগা তোমার সম্পত্তির উপরে একটা রেল রাস্তা, মানে তোমার যে জায়গাটা তোমার এই জায়গার উপরে একটা রেল রাস্তা দেবো, মানে এই জায়গাটা দেওয়া রেল রাস্তা গেলে জনসাধারণের সুবিধা হইব। এই ক্ষেত্রে তুমি সরকারের বিরুদ্ধে কিছু কইতে পারতা না, সরকার তোমার হয়তো এটার লিগা টাকা পয়সা দিব, কিন্তু তুমি এমন কইতে পারতা না, না আমি আমার জায়গা দিতাম না, যেমন সরকার অন্য খান রাস্তা বানা আমার জায়গা আমারই, আমি দিতাম না। তো যদি এটা মৌলিক অধিকারের ভিত্তি থেকে না সরানো হইতো, তাহলে কিন্তু তুমি সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে গিয়ে আপিল করতে পারতা যে আমি আমার মৌলিক অধিকার থেকে বঞ্চিত হইতেছি। তো যদি এর একটা দিয়া লাও, তাহলে তুমি সরকারের অসুবিধা হইতেছে, সরকারে না ঠিক মতো কাজ করতে পারতেছে না, রাস্তাঘাট ঠিক মতো বানাইতে পারতেছে না। এর লিগা প্রশাসনিক সুবিধার লিগা জনস্বার্থের কথা ভাববই এটার মৌলিক অধিকার থেকে সরাইয়া এটা নর্মাল একটা লিগাল রাইটসে করা হয়েছে, ঠিক আছে, আশা করি তোমরা বুঝছো, ঠিক আছে। এবার নেক্সট কিটা, নেক্সট হলো আপাতকালীন বা জরুরিকালীন মানে ইমার্জেন্সি টাইমে সংবিধান তোমার সব ধরনের অধিকার যদি হরণ করে দেওয়া নেগা, কিন্তু আর্টিকেল যে 20 আর 21-এ যে অধিকারগুলো দেওয়া হয়েছে ইডি সাইডও তোমার সরকার তোমার থেকে হরণ করে নিতে পারতো না, ঠিক আছে। নেক্সট নেক্সট হলো যদি কোনো ব্যক্তিকে মৌলিক অধিকার না দেওয়া হয়, তাহলে ধারা 32 অনুযায়ী সুপ্রিম কোর্টে এবং ধারা 26 অনুযায়ী হাইকোর্টে আপিল করতে পারে, ঠিক আছে। এই যে এটারই কিন্তু আমাদের সংবিধানে ডক্টর বি আর আম্বেদকরের হৃদয় আর আত্মা কইছে, ঠিক আছে। এবার এই 32 নং ধারাটা থাকুন হয়, যদি তোমার মৌলিক অধিকারটি না দেওয়া হয় তুমি ডাইরেক্ট সুপ্রিম কোর্টে যেতে পারবা। আবার সেম এরকম হয় একটা প্রভিশন দেওয়া, মানে ধারা দেওয়া হয়েছে, এটা লগা 226। এই ধারা অনুযায়ী মৌলিক অধিকার যদি তুমি ঠিকমতো না পাও, তাহলে তুমি হাইকোর্টে গিয়ে আপিল করতে পারো, ঠিক আছে, বুঝছো। নেক্সট, এবার ফ্রিডম অফ স্পিচ, সংবাদপত্রের স্বাধীনতার অধিকার আমাদের কই দেওয়া হয়েছে আর্টিকেল 19-এ, ঠিক আছে। নেক্সট হলো শিক্ষার অধিকারকে 2002 সালে 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে মৌলিক অধিকারে অন্তর্ভুক্ত করা হয়েছে, ঠিক আছে। এবার মৌলিক অধিকার ধারা 13 জুডিশিয়াল রিভিউ এর প্রতিবিধান দেয়। এটা আমরা কোন দেশের সংবিধান থেকে নিছি, এটা হলো আমেরিকার সংবিধান থেকে নিছি, ঠিক আছে। সো আজকের ভিডিও এতটুকুই, আশা করি তোমরা বুঝছো, সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। নোট ফরম্যাটে এখানে লেখা হয়েছে, তোমরা চাইলে নোট করে রাখতে পারো, যে কোনো সময় রিভিশন দিয়ে কোনো ওয়ান ডে কম্পিটিটিভ এক্সাম দিতে গেলে এটা পড়ে যাইতে পারো, ঠিক আছে। সো আজকের লিগে এতটুকু।